এবং একটা সময় ছিল খবরের কাগজ বিক্রি করলে যে টাকা পাওয়া যায় তার থেকে ঠোঙা বিক্রি করলে টাকা একটু বেশি পাওয়া যায় বলে অনেক সময় ঠোঙা বিক্রি করার চেষ্টাও করেছি। একটা পরিবারের মতো ছিল, আর শিক্ষাটা ছিল অত্যন্ত নিষ্ঠার। আমি ভাবতেই পারি না সেই তখনকার স্যারেরা কত দরদি ছিলেন, আমাদেরকে সন্তানের মতো শেখাতেন, হাতে ধরে শেখাতেন, আর সেটা আমার জীবনে এখনও কাজে দেয়। আমি ওদের স্বাস্থ্যের দায়িত্ব নিয়েছি, আর সমাজ আমার স্বাস্থ্যের দায়িত্ব নিত। সমাজ আমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতো খাবার দিয়ে। সবথেকে অবাক হয়ে যাবেন, একটা ঝোলার মধ্যে, একটা ক্যারি ব্যাগের মধ্যে 3জন ওষুধ ভরা আছে, 3টে কাগজ আছে, কোনটা কার ওষুধ তাই বলতে পারে না। আমাদের হেলথ সিস্টেমের সবথেকে দুর্বল জায়গা এটা। ইয়াং ছেলেমেয়েরা সব পরিযায়ী শ্রমিক হয়ে শিক্ষিত অশিক্ষিত সব বিদেশে পাড়ি দিচ্ছে, আর গোটা পশ্চিমবঙ্গটা একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। খুব দুঃখের কথা। আমার মনে হলো না, সমাজে চিকিৎসা করার জন্য এগিয়ে আসতে হবে ভালো মানুষের। সত্যি আমি রাজনীতিতে এলাম। আমি ডাক্তার নির্মল কুমার সাহা, বহরমপুরের ভূমিপুত্র। আমি ছোটবেলা থেকে এই বহরমপুরের রাজপথে, এই পথে পথে ঘুরে বেরিয়েছি, সাইকেল চালিয়েছি, হেঁটে হেঁটে বেরিয়েছি। স্কোয়ার ফিল্ডেই আমি ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি। আমার ছোটোবেলাটা এইভাবেই শুরু হয়েছিল। আমি অত্যন্ত একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির একটা ছেলে। আমরা 3 ভাই। আমার বাবা খুব ছোটোবেলায় মারা গেছেন, মানে যখন আমি ছোটো এবং 1 বছর বয়স তখন আমার বাবা মারা যান। এবং সেই সময় আমার কাকা আমাদের পরিবারের দেখভাল করতেন। খুব ছোট, বা কাকার বয়স তখন খুব জোরে হতো 20, আমার মায়ের বয়স তখন 22 বছর বয়স। অত্যন্ত স্ট্রাগল করতে শুরু করে, আমাদের সংসার চলে টানাহড়ো করে। এবং আমি নিজে বলছি, আমি নিজে ছোটোবেলায় সেই সময় মাকে দেখেছি জাঁতা দিয়ে ডাল পেস্তে দেখেছি, ছাতু করতে দেখেছি, আমরাও হাত লাগিয়েছি। এবং একটা সময় ছিল খবরের কাগজ বিক্রি করলে যে টাকা পাওয়া যায় তার থেকে ঠোঙা বিক্রি করলে টাকা একটু বেশি পাওয়া যায় বলে অনেক সময় ঠোঙা বিক্রি করার চেষ্টাও করেছি। এবং খুব অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়েই বড় হয়েছি। তখন খাওয়া দাওয়াটা অত্যন্ত সাধারণ, কিন্তু লক্ষ্য একটা ছিল যে ভালো হতে হবে, সমাজের মধ্যে নিজেকে সুন্দর করে প্রতিষ্ঠা করতে হবে, ভালো মানুষ হতে হবে। আমাদের পরিবারের একটা ধারণা ছিল, আমার বাবা মারা গেছেন কিডনির অসুখে এবং পিজি হসপিটালের মধ্যে। সেখানে একটা বাবার ধারণা ছিল আমি বোধহয় ঠিকমতো চিকিৎসিত হলাম না, যেটা সবার মধ্যেই হয়, মারা যাওয়ার পরে মনে হয় চিকিৎসা ঠিকমতো হলো না। কিন্তু বাবার যে অসুখটা ছিল সেটা ক্রনিক কিডনি ডিজিজ, এবং যার জন্য ট্রান্সপ্ল্যান্ট ছাড়া বাঁচার উপায় ছিল না। এবং বাবা সেই সময়ে চিকিৎসা করার দরকার ছিল ডাক্তাররা করেছিলেন, এবং বাবা মারা গেছিলেন। তাই বাবার খুব ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে যেন ডাক্তার হই। এইটা বাবার অত্যন্ত একটা স্বপ্নের জায়গা ছিল। কাকা এবং মাকে বাবা মারা যাওয়ার সময় এটা বলেছিলেন যে আমার ছোটো ছেলেটাকে ডাক্তার করো। তখন আমার 1 বছর বয়স। সুতরাং স্বপ্নটা এত বেশি আর চাপটা এত বেশি। এবার স্কুলে পড়া, কৃষ্ণনাথ কলেজ স্কুল, অত্যন্ত ভালো স্কুল। আমাদের ছেলের যারা আমার বন্ধুরা ছিলেন তারা অত্যন্ত মেধাবী, অত্যন্ত ভালো পরিবার থেকে এসেছিলেন, শিক্ষিত পরিবার থেকে এসেছিলেন। তাদের ওই বন্ধুটাই আমার কাছে অনেক শক্তিশালী ছিল, এবং যাদের কাছে থেকে আমার অ্যাম্বিশন, আমার বড় হয়ে ওঠা আমার কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। এবং ধীরে 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 নিজের প্রতিজ্ঞা, আমাকে বড় হতে হবে, ভালো হতে হবে করতে করতে, যেভাবে সব ছেলেরা ছাত্র জীবন থেকে কলেজে ঢোকে, চেষ্টার পরেই একটা সাধারণ মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমি চান্স পেলাম। খুব সাধারণ একটা ছাত্র হিসেবেই মেডিকেল কলেজে গিয়েছিলাম। কিন্তু মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা ঠিক আশ্রমের মতো, এই শান্তিনিকেতনের মতো। এখন সেখানে শিক্ষক ছাত্রদের রিলেশনশিপটা অত্যন্ত সুন্দর। স্যারেরাও থাকতেন কলকাতা থেকে গিয়ে, আর আমরাও হোস্টেলে থাকতাম। স্যারদের সঙ্গে আমাদের পিতা পুত্রের সম্পর্ক। যে কোনো দোল উৎসব, 25শে বৈশাখ, পয়লা বৈশাখ অনুষ্ঠান হতো, স্যারেরা আমরা সবাই একসঙ্গে নাচ গান নাটক করতাম। একটা পরিবারের মতো ছিল, আর শিক্ষাটা ছিল অত্যন্ত নিষ্ঠার। মানে ভাবতেই পারি না সেই তখনকার স্যারেরা কত দরদি ছিলেন, আমাদেরকে সন্তানের মতো শেখাতেন, হাতে ধরে শেখাতেন, আর সেটা আমার জীবনে এখনও কাজে দেয়। সেখানে অনেক ভালো ভালো টিচার দেখেছি, যাদের অনেক নাম করতে পারি, নাম বলতেও পারি। দিকপাল সব টিচার, ডক্টর বৈদ্যনাথ চক্রবর্তী বলে একজন ছিলেন গাইনোকোলজিস্ট, তিনি আমাদের গাইনি পড়িয়েছিলেন। তাছাড়া ডক্টর এ কে নাথ, অনেক বড় বড় নাম, কাউকেই নাম বলে অন্যদের ছোটো করা ঠিক নয়। কিন্তু এদের কাছে যে ইন্সপিরেশনস, মানে
ডক্টর বৈদ্যনাথ চক্রবর্তী উনি যখন ফেয়ারওয়েল দিই তখন উনি আমাকে বলেছিলেন যে দেখো, একটা ডাক্তারের অনেক ফ্যাসেট থাকে, অনেক দিক থাকে। একটা ডাক্তারকে সে ভালো ক্লিনিশিয়ান হতে পারে, সে ভালো টিচার হতে পারে, সে ভালো সার্জন হতে পারে, সে ভালো ক্লিনিশিয়ান হতে পারে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এরা ভালো মানুষ হতে হয় ডাক্তারকে। আর এই ভালো মানুষ না হলে কোনো সবটাই বৃথা হয়ে যাবে। আর তার সঙ্গে উনি একটা কথা বলেছিলেন, ডাক্তারদের মধ্যে রিসার্চ করার এই পশ্চিমবঙ্গের মধ্যে প্রবণতা কম, তা আমি চাই তোমরা রিসার্চ করবে। এই যে বড় বড় মানুষের যে ইন্সপিরেশনস, সেগুলো খুব কাজে দিয়েছে। তারপর আমি কিছুদিন পিজি হসপিটালে আসি, নর্থ বেঙ্গলের সেই গণ্ডি থেকে বেরিয়ে পিজি হসপিটালে এসে হাউসম্যানশিপ করি সার্জারিতে, এবং সেখানে আরেক ধরনের পেশেন্ট দেখি, আরেক ধরনের কাজ দেখি, আরও উন্নত বন্ধু। এবং সেইখান থেকে তারপরে যেভাবে পোস্ট গ্র্যাজুয়েশন করতে হয় সেইভাবে পরীক্ষা দিয়ে চণ্ডীগড়ে পিজিআই চণ্ডীগড় একটা সেন্ট্রাল ইনস্টিটিউট, সেইখানে আমি সার্জারি ডিপার্টমেন্টে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হই। সেই জীবনটা আরও কঠিন ছিল, আরও নিয়মের ছিল, প্রচণ্ড শক্ত। প্রতিদিন সকালবেলায় 8টার সময় হাসপাতালে যাওয়া, সারাদিন হাসপাতালে থাকা, ওখানে ক্যাফেটেরিয়া ছিল, ক্যান্টিন ছিল, ওখানেই খেতে হতো। এমন দিন গেছে, সপ্তাহে 2 দিন অপারেশন, 2 দিন আউটডোর, 2 দিন পড়াশোনার রাউন্ড। এবং এটা নিয়ম, মানে এটা কোনো ব্যতিক্রম ছিল না, প্রত্যেক দিন এইভাবে চলতো। মানে শনিবার দিন রাত্রিবেলায় মনে হতো যে মানে বোধহয় নিস্তার পেলাম একদিনের জন্য। রাত্রিবেলাটা পাগলের মতো লাগতো শনিবার রাত্রিবেলায়, কী করবো ভেবে পেতাম না, এত খাটনি। তারপরে সেই খাটনির পরে আবার এইভাবে চলতে থাকলো 3 বছর নিষ্ঠার সঙ্গে। যেমন গুরুকুলে ছাত্ররা মানুষ হয়, ঠিক সেইভাবে চণ্ডীগড়ের ওই নিয়মের মধ্যেই বড় হলাম আস্তে আস্তে। এবং মেডিকেল সায়েন্সটাকে অন্যভাবে দেখতে শিখলাম। মেডিকেল সায়েন্সের দর্শনই পাল্টে গেল আমার কাছে, ফিলোসফিটাই পাল্টে গেল। এবং বিশ্বাস, আমার মানে একটা কথা ভাবতে অবাক লাগে যে আমি যে দৃষ্টিভঙ্গি নিয়ে পেশেন্টদের দেখতাম, সেই দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেল। মানে আমি ছোট্ট কথা বলছি, ধরুন একটা পেশেন্ট অপারেশন হয়েছে, সে শুয়ে আছে, তার প্রচুর স্যালাইন চলছে, নাকে নল, পেটে কাটা, ব্যান্ডেজ করা, পেচ্ছাপে তার নল দেওয়া আছে। স্যার রাউন্ডে এলেন, প্রথমে জিজ্ঞেস করলেন ক্যাসে হ্যায় মাতাজি। পেশেন্ট বললো, মা আমার খুব কষ্ট, আমি লাগছে, ব্যথা, নাকে নল। স্যার বললেন, আপ নারাজ হ্যায়, আপনি কি আমার প্রতি দুঃখ পাচ্ছেন আমাকে? সঙ্গে সঙ্গেই পেশেন্টটা বলতো, নেই বেটা পুত্র, নারাজ কিউ হোঙ্গে। এই যে রিলেশনশিপ, এটা শেখার মতো। এই স্যারদের কাছে এই যে নারাজ হ্যায়, এই শব্দটা নেই পুত্র, আপ নারাজ কিউ হোঙ্গে, এই যে রিলেশনশিপে ভাবা যাবে না। এটা ভালো ইনস্টিটিউট, ভালো মাস্টার ছাড়া এগুলো পাওয়া মুশকিল, যেগুলোর এখন অভাব মনে হয় এখন। তারপরে ওইখান থেকে সে আমার অনেক কিছু করার সুযোগ ছিল চণ্ডীগড়ের পরে। সেখান থেকে আমি একটু বাইরে যাওয়ারও, একটা আমেরিকাতে যাওয়ারও সুযোগ পেয়েছিলাম, একটা আমেরিকান ক্যান্সার সোসাইটিতে ক্যান্সার রিসার্চের উপরে ওমেনের একটা চাকরি পেয়েছিলাম, ওমেন মিডল ইস্টে। চণ্ডীগড়ে থেকে যাওয়ার জন্য পেডিয়াট্রিক সার্জারি কিছু চাকরি পেয়েছিলাম, পড়াশোনা পেয়েছিলাম MCH করার। আর লাস্টলি মুর্শিদাবাদ জেলার একটা ছোট্ট গ্রাম ইন্দ্রাণীতে একটা প্রাইমারি হেলথ সেন্টারে চাকরি পেয়েছিলাম। সব কিছু ত্যাগ করে আমি ওই ইন্দ্রাণী হাসপাতালেই এসে জয়েন করেছিলাম এই 90 সালের দিকে। ওটাই আমার মুর্শিদাবাদে ডাক্তারের প্রথম পদার্পণ। এই ইন্দ্রাণী আমার প্রায় 3 বছর আমি ছিলাম ইন্দ্রাণীতে। এবং ইন্দ্রাণীটা আমার কাছে প্রথম একটা আমার কর্মক্ষেত্র নয়, ওটা আমার সবথেকে বড় শিক্ষাকেন্দ্র বটে। কারণ মানুষের সঙ্গে কীভাবে চিকিৎসা দিতে হয়, কীভাবে কথা বলতে হয়, তার দুঃখ কীভাবে বুঝতে হয়, এটা আমার ইন্দ্রাণীতে বসে শেখা। আমি গিয়েছি, ওখানকার মানুষ আপনি ভাবতে পারবেন না। ওখানকার মানুষ, আমি সকালবেলা গিয়েই বসতাম ওখানে, এবং মানুষ এসে জিজ্ঞেস করতো, ডাক্তারবাবু খেয়েছেন? তাই বলতো। আমি যদি বলতাম না খাইনি বা না খাবো, তা ওরা বাড়ি থেকে খাবার নিয়ে আসতো। এবং একটা সময় এমন ছিল যে জিজ্ঞেসও করতো না আমাকে, যে আমার জিডিএ ছিল, সে বলতো, ডাক্তারবাবু হাত ধুয়ে নিন, খাবার এসছে। কোনো না কোনো বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিত। এটা দেখে আমার এত ভালো লাগতো যে সত্যি করেই যদি চিকিৎসাটা যে একটা হৃদয় বৃত্তি, সেটাও ইন্দ্রাণীতে বুঝেছিলাম। যে বৃত্তিটার মধ্যে যদি হৃদয় না থাকে, বৃত্তিটার কিছুই পড়ে থাকে না। আমি আমার হৃদয় নিংড়ে দিয়ে ওদেরকে চিকিৎসা করেছি, আমি ওদের স্বাস্থ্যের দায়িত্ব নিয়েছি, আর সমাজ আমার স্বাস্থ্যের দায়িত্ব নিত। সমাজ আমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতো খাবার দিয়ে। এই যে রিলেশনশিপ, আমার মনে হয় যদি সত্যি আমরা সঠিকভাবে চিকিৎসা করি,
তাহলে এই রিলেশনশিপটাকে অনুভব করা যাবে। তারপর গোকর্ণের টর্নেডো, সে এক ভয়ঙ্কর একটা দিন। গোকর্ণের একটা টর্নেডো হলো, আমাকে সিওমিজ বললেন যে টর্নেডো হয়েছে, কি টর্নেডো জানিও না, তোমাকে এক্ষুনি যেতে হবে, গাড়ি পাঠাচ্ছি। আমি গাড়িতে গিয়ে পৌঁছালাম গোকর্ণতে, আমি একা ডাক্তার, কেউ নেই, মৃতদেহের মধ্যে আমি গিয়ে পড়লাম। মানুষ মারতে আসছে হেলথের গাড়ি দেখে। আমি তাদের বোঝালাম যে দেখো, তোমাদের পাশে এসেছি তোমাদের পাশে দাঁড়াবার জন্য, তোমরা যদি আমাকে মারো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের সুযোগ দাও, আমি তোমাদের পাশে দাঁড়াচ্ছি, চিকিৎসা করব। বিশ্বাস করুন, ওই গাড়ির উপরে দাঁড়িয়ে, বেডের উপর দাঁড়িয়ে চারদিকে মানুষ ঘিরে ফেলেছে, চিৎকার করে বাঁচার তাগিদে বললাম, সবাই ঠান্ডা হয়ে গেল। তারপরে বলল ডাক্তারবাবু আসুন। লোডশেডিং, ওখানে জেনারেটারের ব্যবস্থা করলাম, আস্তে আস্তে সব শুরু করলাম, স্যালাইন দেওয়া, ওষুধপত্র, অনেক কিছু করলাম। সেই দিনের রাত্রিটা আমার কাছে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট রাত্রি ছিল। মৃতদেহের মাঝখানে দাঁড়িয়ে একজন চিকিৎসক চিকিৎসা করছে, যেন মনে হয় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছি। তবে অনেক রাত্রের দিকে আরও অনেক দল টিম এসেছিলো, সবাই মিলে সারা রাত্রি ধরে লড়াই করেছিলাম। সকালবেলায় দেখতে গেলাম, সেই টর্নেডো দেখে, বিভৎসতা দেখে অবাক হয়ে গেছিলাম, কত মানুষ মারা গিয়েছিল। হেলথ অ্যাডমিনিস্ট্রেশন মনে করলো আমি কাজের লোক, আমাকে কাজে লাগানো যেতে পারে। তখন হেলথ অ্যাডমিনিস্ট্রেশন থেকেই আমাকে ওই ইন্দ্রাণী থেকে বহরমপুরের সার্জেনের অভাব হয়েছিল বলে আমাকে সার্জেন হিসেবে আমাকে ডেপুটেশনেই পোস্টিং করে। আমি আসি এবং তারপর থেকেই বহরমপুরে ডিস্ট্রিক্ট হসপিটালে সার্জন হিসেবে আমি পরের দিকে পার্মানেন্ট হয়ে চাকরি করি। 1993-94 থেকে 2006 সাল পর্যন্ত আমি বহরমপুর হাসপাতালে ছিলাম। আর বহরমপুর হাসপাতালের এই জার্নিটা অত্যন্ত কঠিন ছিল, কারণ সব থেকে ছোট ছিলাম আমি, আর ওখানে যেসব ডাক্তাররা ছিলেন তারা সবাই অনেক বয়স্ক, মানে অনেক জাস্ট অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, আর আমি ছিলাম একদম ইয়াং। তা আমারও ভালো লাগতো, সবার কাজ আমি হাতে টেনে নিয়ে করতাম, স্যারদের বলতাম আপনি বসুন আমি করছি অপারেশন, কারণ আমারও খুব শেখার আগ্রহ ছিল। এবং যত পেরেছি অপারেশন করেছি, সেই সময় খাই দাই নাই করি, সারাদিন রাত্রি অপারেশন করেছি, কোনো পেশেন্টকে আমি ফেলে রাখিনি সবসময়। আর আমার কাছে এরকম ছিল যে পেশেন্ট ভর্তি হবে, তার যা কিছু করবো আমি ঠিক করে নেবো, এটাকে আমি পারবো, করবো, কখন করবো, কী ওষুধ দেবো, কী পরীক্ষা করবো, না পারলে পেশেন্টের বলে দেবো যে আমি এটা পারবো না বা এটা আমি বুঝতে পারছি না। এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলাতে মানুষের সঙ্গে আমার কোনোদিনও আজ পর্যন্ত হাসপাতাল বা কোথাও আমার সঙ্গে ঝগড়াঝাটি মারামারি সব কিছু হয়নি। এটা আমি সৌভাগ্যবান সেই দিক থেকে। কিন্তু এখানে তখন ঝামেলাটা ছিল যেটা, সেটা পুলিশের একটা, পুলিশ মানে তখন পলিটিক্যাল ঝামেলা খুব ছিল। মানে তখন ওই কংগ্রেস, সিপিএম, বামফ্রন্ট, পঞ্চায়েত নির্বাচন, মারামারি, বোম বাঁধা, হাত পুড়ে যাওয়া, মুখ উড়ে যাওয়া, চোখ উড়ে যাওয়া, এই প্রচুর ছিল। মানে একটা নির্বাচনে মনে আছে আমার, মানে প্রায় 45টা হাত কাটতে হয়েছিল, ইলেকশন, প্রি ইলেকশন অ্যান্ড পোস্ট ইলেকশন। চোখ তো কত নষ্ট হয়ে গেছে দেখেছি, পা কাটতে হয়েছে, আমাদের ওই অ্যাম্পুটেশন খাতাতে সব লেখা থাকে। তো এইগুলো দেখে কী বিভৎসতা তার তখন বারবার মনে হতো যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। এত শিক্ষার পরে এই কি বিপ্লব? মানুষ মরে যাচ্ছে বোম খেয়ে, ওর মাথায় বোম মারছে, এটা কি বিপ্লব? এটা কি পরিবর্তন? যাই হোক, বলার কিছু উপায় নেই। আর বেশ কিছু ছিল যেগুলো হচ্ছে ইনজুরি রিপোর্ট, পুলিশের কাজ, এসপি, থানা, পুলিশ, কোর্ট কাছারি, প্রচুর ঝামেলা সার্জারিতে, কিন্তু কখনো মাথা নামায়নি, এটা বলতে পারি। অনেক সময় এসছে, চাপ এসছে, কিন্তু মাথা নামায়নি। যা কিছু করেছি আইন মেনে, নীতি মেনে, নিয়ম মেনে, সবার সঙ্গে বন্ধুত্ব রাখার চেষ্টা করেছি, কিন্তু কারোর সঙ্গে সখ্যতা করে তাকে সুযোগ দিইনি আমি, এটা আমার নিজস্বতা একদম। যাই হোক, তারপরেই আমাকে ট্রান্সফার করা হয়েছিল চুঁচুড়াতে, এবং কিছু ডিসিপ্লিনারি অ্যাকশনও নেওয়া হয়েছিল ভিজিলেন্সে, এই ওই, যাই হোক আমি চুঁচুড়ায় যাই। চুঁচুড়ায় গিয়ে তারপর চুঁচুড়া থেকে বালুরঘাটে ট্রান্সফার করা হয়েছিল। তারপর 2011 সালে আবার আমি দমকল হাসপাতালে পোস্টিং হই। সেখানে আরেকটা পরিবেশ, আর একটা পরিস্থিতি, সেখানে আমি খুব মন দিয়ে মানুষগুলো খুব কষ্ট দেখতাম, গরিব মানুষ খুব কষ্ট পেতাম, খুব মায়া লাগতো তাদেরকে দেখে। দমকল হাসপাতালে আমার যতটা দেওয়ার ছিল ওই জায়গাতে আমি তার নিংড়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি প্রায় রিটায়ারমেন্ট পর্যন্ত আমি দমকলে ছিলাম। দমকলে আমার মনে হয় এখনও যে কোনো চিকিৎসা সংক্রান্ত কথা হলেই বোধহয় মানুষ নির্মল সার কথা বলে ওঠে, যে উনি থাকলে এই বলতেন, উনি থাকলে এই করতেন, এরকম। এবং ওখানে আমি মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করার চেষ্টা করেছিলাম, ওই রং ইন হেলথ, মানে
কোনটা স্বাস্থ্য নয় এই ব্যাপারটা আমি বোঝাবার চেষ্টা করেছিলাম। কারণ আমি দেখেছিলাম ওখানে মানুষের একটা প্রবণতা হাসপাতালে এসে ওষুধ নেওয়া, মিথ্যা কথা বলে ওষুধ নেওয়া, মিথ্যা কথা বলে হাসপাতালে ভর্তি হওয়া, এটা প্রচণ্ড। মানে ওখানে কিছু টার্ম ছিল যেগুলো ছিল দাঁতি লাগা, জ্যাম লাগা, ক্যাকড়া ম্যাকড়া, ঝিনঝিন করছে, হুঁক লাগছে, মানে কোনো মাথা মুন্ডু নেই তার, শূন্য হয়ে যাচ্ছে, মানে দম ফেলতে পারছি না, মানে এই ধরনের কথা বলতো। একটা কিছু একটা করতো, তারপরে ভর্তি হতো, থাকতো, তারপরে 2-1 দিন থেকে তারপরে চলে যেত। তো এই যে ছিল এটাকে ব্রেক করতে হবে। কারণ আমার মনে হচ্ছিল এরা সবাই বাড়িতে কোনো কারণে অশান্তি হয় এবং হাসপাতালে এসে আশ্রয় নেয় এবং 2-1 দিন থেকে তারপরে চলে যায়। তো এটা নিয়েও একটা বেশ লড়াই ছিল। আমি অনেক স্টাডিও করেছিলাম। হাসপাতালে যেখানে ওষুধ দেওয়া হতো সেখানে আমি বসে থাকতাম, মানে সময় নিয়ে চেয়ার টেবিল নিয়ে বসে থাকতাম, প্রত্যেক মানুষকে ডাকতাম, এইদিকে এসো, ওষুধগুলো রাখো, কাগজটা রাখো, বলো কোন ওষুধটা কীভাবে খাবে। অবাক হয়ে যাবেন, 90% মানুষ বুঝতেই পারতো না যে কোন ওষুধটা কীভাবে খাবে। সব থেকে অবাক হয়ে যাবেন, একটা ঝোলার মধ্যে, একটা ক্যারি ব্যাগের মধ্যে 3জন ওষুধ ভরা আছে, 3টে কাগজ আছে, কোনটা কার ওষুধ তাই বলতে পারে না। আমাদের হেলথ সিস্টেমের সব থেকে দুর্বল জায়গা এটা। মানুষ অকারণে ওষুধটাকে একটা মহামূল্যবান জিনিস মনে করে, একটা অমৃত মনে করে, নিয়ে যায়, যখন যার ইচ্ছা হয় খায়, আর এই ওষুধ খেয়ে অসুস্থ হয়। এটা সব থেকে বড় সমস্যা বলে আমার মনে হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার সব থেকে দুর্বল দিক হচ্ছে এটাই। সরকার থেকে দিচ্ছে, নিতে হবে, না নিলে আমার ভাগের জিনিসটা অন্য কেউ নিয়ে নেবে, ডাক্তারবাবুরা চুরি করে নেবে, হাসপাতালের লোকরা চুরি করে নেবে, সুতরাং আমাকে নিয়ে আসতে হবে। তাতে ফেলে দিই, পুকুরে ফেলে দিই, তাতে অসুবিধা নেই, কিন্তু নিয়ে আসতে হবে, নষ্ট করতে হবে। আর এটা স্বাস্থ্যের যে দিক সেটাকে অত্যন্ত খারাপভাবে দেখা যায়। আমি এটা একদম খুব খারাপ লাগতো। তবে রিটায়ারমেন্টের পরে আমি বহরমপুরে এই মুহূর্তে আমি এককভাবে থাকি, নিজের মনের মতো করে চিকিৎসা করি। আমি আমার ক্লিনিক আছে, সেই ক্লিনিকে মানুষ আসেন, তাদেরকে বোঝাই সেই হোয়াট ইজ হেলথ, হোয়াট ইজ রং ইন হেলথ। আর এটা করতে করতে আমার দিন চলে, আমি আনন্দে থাকি। এর মধ্যেই আমার মনে হলো যে এতদিন তো মানুষের চিকিৎসা হলো, মানুষকে শরীর, মন, সমাজ সব কিছু ভালো করার কথা বললাম, কিন্তু আমাদের সমাজটাই তো অসুস্থ। এই সমাজে তো বলার কিছু নেই। সমাজে কি আছে ভালো কিছু বলার? কোনো চাকরি নেই, বিচার নেই, আইন নেই, মানুষ সব জায়গায় মাথা ঘুরছে, শিক্ষা ব্যবস্থা খারাপ, স্বাস্থ্য খারাপ, কোথায় যাবে মানুষ, কি করবে মানুষ? ইয়াং ছেলেমেয়েরা সব পরিযায়ী শ্রমিক হয়ে শিক্ষিত অশিক্ষিত সব বিদেশে পাড়ি দিচ্ছে, আর গোটা পশ্চিমবঙ্গটা একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। খুব দুঃখের কথা। আমার মনে হলো না, সমাজে চিকিৎসা করার জন্য এগিয়ে আসতে হবে ভালো মানুষের। সত্যি আমি রাজনীতিতে এলাম এবং এবারে আমি লোকসভায় প্রার্থী হিসাবে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে মনোনীত হয়েছিলাম এবং আমি আপ্রাণ চেষ্টা করেছি লড়াই করার। কারণ আমার মনে হচ্ছিল এটা যুদ্ধক্ষেত্র, আর সেনাপতি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় না। তাই এই যুদ্ধে আমি অবতীর্ণ হয়েছিলাম, এর যুদ্ধে আমি অংশ নিয়েছি। অত্যন্ত আনন্দের সঙ্গে মানুষের কাছে আমি গিয়েছি। চিকিৎসক হিসাবে মানুষ আমার কাছে এসছে তার দুঃখ কষ্ট সারাবার জন্য, আর এটা ঠিক উল্টো। আমি মানুষের কাছে গেছি সমাজের দুঃখ কষ্ট, সমাজের অসুখ সারাবার জন্য। বলেছি আমাকে সাহায্য করো, আমাকে ভোট দাও, আমি যদি সুযোগ পাই আমি অনেক কিছু করতে পারি। এবং আমার স্বপ্নও ছিল বহরমপুরটা একটা মেডিকেল ট্যুরিজমের জায়গা হবে, বাংলাদেশের সঙ্গে একটা সুন্দর ব্যবস্থা থাকবে, যেখানে বাংলাদেশের মানুষও সেখানে চিকিৎসা করতে পারবেন। এরকম অনেক কিছু প্ল্যান ছিল, স্টেডিয়াম হবে, এয়ারপোর্ট হবে। কিন্তু আমি ইউসুফ পাঠান এখানে জিতেছে, আমি হেরে গেছি। এই হারটাকেও আমি খুব স্পোর্টিংলি নিয়েছি। আমার মনে হয় এই হার থেকে আমি অনেক শিখেছি। কারণ সেনাপতি পালিয়ে যায় না, সেনাপতি যুদ্ধক্ষেত্রে বারবার অবতীর্ণ হন। সুতরাং আমি আবার অবতীর্ণ হব। আমি চেষ্টা করব সমাজের এই কষ্ট দুঃখ দূর করতে, চিকিৎসক হিসাবেই, একটা সামাজিক মানুষ হিসাবে।